মাসের একদম প্রথমে কলকাতায় বায়ুর যে গুণমান নির্দেশক সূচক AQI সেটা প্রকাশিত হয়েছে, বোস ইনস্টিটিউট প্রকাশ করেছে। তাদের তালিকায় দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেখানকার AQI 329, অত্যন্ত নিম্নমানের। এছাড়া ফোর্ট উইলিয়াম, যাদবপুর, বালিগঞ্জ এলাকা, সেখানেও প্রায় 282 ওপরে AQI আছে। তার মানে এটা বলা চলে যে ডিসেম্বর মাসে কলকাতার যে বায়ু দূষণ, সেই বায়ু দূষণ কিন্তু খুব খারাপ। বায়ু দূষণের পরিস্থিতি বিপজ্জনক। সাধারণত 50 থেকে 100 যদি AQI থাকে, মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স থাকে, তাহলে তাকে ভালো বলা চলে। 100 থেকে 200-র মধ্যে থাকলে ওটা স্যাটিসফ্যাক্টরি, সন্তোষজনক বা মোটামুটি ভালো। কিন্তু 200-র বেশি হলে তার AQI বেশ খারাপ। এখন এই প্রসঙ্গে কলকাতা সহ দিল্লির কথা যদি আমরা ভাবি, মানে ভারতের রাজধানী দিল্লি, তাহলে দিল্লির 38টি এরকম স্টেশন আছে যা পরিমাপ করে চলেছে সব সময় AQI। এবং এই 38টি স্টেশনের মধ্যে 31টি স্টেশন কিন্তু সর্বদা দেখিয়ে যাচ্ছে যে AQI কখনো 300-র বেশি, কখনো 300-র বেশিই হচ্ছে, কখনো 300-র কম হচ্ছে না। অর্থাৎ কখনো কখনো এটা 400 এবং 400-কেও ছাড়িয়ে চলে যাচ্ছে। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বর্তমানে দিল্লিতে কখনো কখনো 700-ও দেখাচ্ছে। কিছু প্রাইভেট মনিটরিং সিস্টেম আছে AQI এর, তারা এটা সর্বদাই প্রায় 700, 800, 900 এরকম AQI দেখাচ্ছে। দিল্লির সবচাইতে বিপজ্জনক যে এলাকা, সেই এলাকাগুলো হচ্ছে আনন্দবিহার, অশোক বিহার এবং ওয়াজিরপুর। এগুলোর প্রত্যেকটির AQI 400-র বেশি। এখন এই প্রসঙ্গে আমরা একটু বাতাসে PM2.5 এই প্রসঙ্গে আলোচনা করব। এই PM2.5 এটা কি জিনিস? আসলে AQI মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়, তার মধ্যে PM2.5 একটা গুরুত্বপূর্ণ বিষয়। PM মানে হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, 2.5 মানে 2.5 মাইক্রোগ্রামের কম যে সাইজের যে বস্তুগুলো, সেগুলো আসলে কণা। এবং সেই বস্তুগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, সেই বস্তুগুলো অত্যন্ত ভাসমান, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা। সেগুলো বাতাস থেকে নিঃশ্বাসের মধ্য দিয়ে অনায়াসে আমাদের ফুসফুসে যায়, রক্তের সাথে মিশে যায়। এতে যারা সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক লোক এবং যারা শিশু এবং যাদের ফুসফুসের কোনো অসুস্থতা আছে, তারা কিন্তু ভয়ানক বিপদে পড়ে যায়। এবং ইতিমধ্যে চিকিৎসকরা বলছেন যে এটা কেবলমাত্র ফুসফুসকে নষ্ট করে না, এগুলো আরও হার্ট এবং লিভার ইত্যাদি অন্যান্য অর্গানগুলোকেও নষ্ট করে দেয়। এটা অত্যন্ত বিপজ্জনক। এবং এটার যদি পরিমাপ দেখা যায়, তাহলে দেখা যাবে যে PM2.5 লেভেল, যেটা 40 থাকার কথা, মানে 40 হচ্ছে সেটা আমাদের শরীর নিতে পারবে বা ভালো, সেটা হচ্ছে লেভেল, সেই 40 লেভেল থাকার কথা, সেটা দিল্লিতে আছে 215 এবং তারপরে আছে ভুবনেশ্বর, ভোপাল, জয়পুর এবং কলকাতা। এই নভেম্বর মাসে 2025-এর নভেম্বর মাসের যে গড় PM2.5 সেটার লেভেল হচ্ছে কলকাতার 82, মানে থাকার কথা 40, তাহলে 82। তাহলে দেশের 10টি যে রাজধানী শহর, সেই 10টি রাজধানী শহরের মধ্যে দিল্লির স্থান সবার ওপরে, আর কলকাতা হচ্ছে 5ম স্থানে আছে। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন যে পৃথিবীর 20টি দূষিত রাজধানী শহরের মধ্যে 13টিই আছে ভারতবর্ষে,
এবং এই রাজধানী শহরগুলোর দূষণের নিরিখে দিল্লি কিন্তু পৃথিবীর সবার উপরে, অর্থাৎ সর্বাধিক দূষিত রাজধানী শহর হলো দিল্লি। এখন প্রশ্ন হচ্ছে কলকাতার ক্ষেত্রে এটা হচ্ছে কেন? এর একটা বৈজ্ঞানিক কারণ আছে। এটা শীতকাল চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই সময়ে একটা ইনভার্সন অফ টেম্পারেচার চলে। ইনভার্সন অফ টেম্পারেচার মানে এই ভূমির কাছাকাছি যে বায়ু সেটা শীতল থাকে অনেক বেশি, কারণ ঠান্ডা ভূমির জন্যে, আর উপরের দিকের বায়ুটা গরম, এবং বাতাসের চলাচল খুবই কম। এই রকম পর্যায়ে সব রকমের পলিউটেন্টস বা PM2.5 এটসেট্রা, PM10 এটসেট্রা, এগুলো সবই কিন্তু মাটির কাছাকাছি বায়ুস্তরের মধ্যে থাকে। ফলে এটা একটা বিষয়। আরেকটা বিষয়, পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কলকাতার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডক্টর কল্যাণ রুদ্র জানিয়েছেন যে কলকাতার এই যে দূষণ, সেটা অনেকাংশেই কলকাতার বাইরের যে রাজ্যগুলোর দূষণের কারণে হচ্ছে। কারণ আমাদের উত্তরে যে হিমালয় পার্বত্য অঞ্চল আছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারপর দক্ষিণে যে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল আছে, তার মাঝে গাঙ্গেয় যে সমভূমি অঞ্চল আছে, উচ্চগঙ্গা, মধ্যগঙ্গা, নিম্নগঙ্গা সমভূমি, এটা এই সময় শীতকালে একটা চ্যানেলের মতো কাজ করে, এবং উত্তর পশ্চিম দিক থেকে পূর্ব দিকে একটা প্রবাহ হয়। সেই উত্তর পশ্চিমের যে বায়ু দূষণ, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশের যে দূষণ, মূলত যে দূষণ হচ্ছে যে এগ্রিকালচারাল যে এগুলো থাকে, ধান কেটে নেওয়ার পরে, গম কেটে নেওয়ার পরে যে অংশগুলো থাকে, তার পুড়িয়ে দেওয়ার ফলে, তার বার্নিংয়ের ফলে এই দূষণটা তৈরি হয়। এর সঙ্গে সঙ্গে আরও যে কলকারখানা রয়েছে, ভেহিকুলার পলিউশন, যানবাহনের দূষণ, এগুলো থাকে এবং প্ল্যান্টগুলোতে থাকে, সেইগুলো এখানে এসে হাজির হয়। এবং অত্যন্ত উদ্বেগের যে বিষয় সেটা হচ্ছে উত্তর পূর্ব পশ্চিম দিক থেকে যে বায়ু দূষণের স্রোতটা আমাদের কলকাতায় এসে পড়ছে বা দক্ষিণবঙ্গে এসে পড়ছে, এটা কিন্তু সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য তাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। মানে ম্যানগ্রোভ, যা কিন্তু একটা পিউরিফায়ার বলা যায়, মানে আমাদের দূষণগুলোকে পিউরিফাই করে, সে নিজেই কিন্তু দূষণের শিকার হয়ে যাচ্ছে, সেটা উত্তর পশ্চিম দিক থেকে আসা শীতকালীন এই বায়ুস্রোতের সাথে দূষণগুলোকে নিয়ে এসে। ফলে এটা চিন্তার বিষয়। যেটা অন্য সময় আবার দক্ষিণ ভারত থেকে একটি দূষণের স্রোত আসে, মূলত ফরেস্ট ফায়ার থেকে সেটা আসে এবং ম্যানগ্রোভকে সেটা অ্যাফেক্ট করে। এই সময় কিন্তু ম্যানগ্রোভকে অ্যাফেক্ট করছে এই ধরনের পলিউটেন্টস। আমি একটি পয়েন্ট এখানে উল্লেখ করতে গিয়ে ভুল করেছি, সেটা হচ্ছে যে PM2.5, সেটা হচ্ছে 2.5, এই যে পলিউটেন্ট বা এই কণাগুলোর সাইজ সেটা হবে মাইক্রোমিটার হবে। 2.5-এর বা তার কম মাইক্রোমিটার হবে, যেটা আমি মাইক্রোগ্রাম বলে ফেলেছিলাম।